পড়ছিলাম হলদে খামে নীলচে ব্যথা, কলমে তৃপ্তি এহসান নওরা। পর্ব সংখ্যা 1। 3 বছর আগে যে প্রেমিকের হাত ধরে পরিবারের মায়া ত্যাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল ইয়ারা, মাঝপথে হাত ছেড়ে যাওয়া সেই পুরুষের মতো দেখতে কাপুরুষকে 3 বছর পর নিজের সামনে দেখে একটুও বিচলিত হলো না সে। ইয়ারার দৃষ্টি নিশ্চল স্থির। সামনেই জেহের আয়মান, এই বিশাল কোম্পানির শেয়ার হোল্ডার। ইয়ারা এখানে কাজ করছে 6 মাসের বেশি। ইতোপূর্বে জেহের আয়মানের সাক্ষাৎ সে পায়নি। কলিগরা বলাবলি করছিল জেহের দেশের বাইরে গিয়েছিল কোনো কাজে, সপ্তাহখানেক আগেই ফিরেছে। স্যার, ইনি মিস ইয়ারা, আপনার একটা সাইন লাগবে ওনার। তাইব বলল কথাটি। জেহের আয়মানের ম্যানেজার। জেহেরের নিরুত্তাপ দৃষ্টি এক মুহূর্ত ইয়ারার উপর স্থির রেখে ফাইল দেওয়ার অনুমতি দিল। তাইফ আদেশ মতো ইয়ারার হাত থেকে ফাইলটি নিয়ে জেহের আয়মানের টেবিলে রাখে। সাইন হয়ে গেলে ইয়ারা ফাইলটা হাতে নিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। 2 পা বাড়াতেই পিছু থেকে ভেসে আসে মিস ইয়ারা। ইয়ারার পা থামে, বাধ্যের মতো ধীরে পিছু ঘুরল। ইয়েস, আপনার পেন, টেক ইট। আঙুলের ফাঁকে থাকা কলমটা টেবিলে রাখল জেহের। তার চাহনি শীতল, ভাবাবেগে স্পষ্ট ইয়ারাকে সে চেনেই না। অবশ্য ইয়ারার সন্দিহান, কেননা তার প্রেমিক পুরুষ ছবিগুলো এই মানুষটির মতো দেখতে হলেও নাম ছিল অন্য, তাশরিফ। ইয়ারার একমুঠো ভালোবাসা। ডেস্কে এসে ইয়ারা চুপচাপ কাজ করতে ব্যস্ত হলো। ভাগ্য তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এমন একদিন ছিল সামান্য হাঁচি দিলেও ভাইয়ারা উদ্ভ্রান্তের মতো তাকে কোলে নিয়ে হসপিটালে ছুটে যেত। এখন কত রাত জ্বরে পড়েছে, কেউ কপালে হাত দিয়ে দেখে না। একটা সময় হাতে সামান্য সুই ফোটার মতো ব্যথা পেলেও চিৎকার করে বাড়ি মাথায় তুলত। অথচ এখন হাত কেটে দরদর করে রক্ত ঝরে পড়লেও তার মাঝে বিকার দেখা যায় না। তেলাপোকা দেখলে ভাইয়াদের মাঝে গিয়ে চুপটি করে বসে থাকতো, যেন ওই পোকা তাকে খুঁজে না পায়। আর এখন বিষাক্ত সাপ সামনে এসে ফনা তুলে থাকলেও ইয়ারার ভয়ে বুক কাঁপবে না হয়তোবা। সময়ের পরিক্রমায় জীবন তাকে কত কঠিন করে তুলেছে। ইয়ারা মাঝে মাঝে ভেবে মুচকি হাসে। বাস্তবতা কি চমৎকার! আর তাকে বাইরের এই কঠিন বাস্তবতার মুখোমুখি একা লড়তে সাহায্য করেছে তাশরিফ। যেই পুরুষ এখন জেহের আয়মান হবে তার সামনে এসে দাঁড়িয়েছে। ইয়ারা? ইয়ারা জবাব করলো আনমনে। মেয়েটা ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে ঠিকই, কিন্তু আনমনা অভিব্যক্তি। সুপ্তি হতাশ হয়ে পুনরায় ডাকলো, এই ইয়ারা, শোনো না। ইয়ারা এবারে চমকে ওঠে, নড়ে চড়ে বসে শুষ্ক হেসে বলে, হ্যাঁ বলো, ডাকছিলে। তোমার মুখটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ফ্যাকাশে দেখাচ্ছে, বাট আই এম ওকে। বলার ফাঁকে গালে হাত বোলায়। সুপ্তি সবসময় ফিটফাট থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যাগে মেকআপ, লিপস্টিক, আয়না থাকি। সে ব্যাগ থেকে আয়না বের করে ইয়ারাকে দিয়ে বলল, একবার নিজেকে দেখো, কেমন মনমরা লাগছে। ইয়ারা হাসল মৃদু। সুপ্তি মেয়েটা তাকে কদর করে খুব। ইচ্ছে না থাকলেও মন রক্ষার্থে সে আয়নায় নিজেকে দেখল। সত্যি মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ইয়ারা বাথরুমে এসে মুখে পানি ছিটিয়ে ফ্যাকাশে ভাবটা দূর করতে চাইল। এরপর লম্বা দম ছেড়ে মৃদু হাসলো নিজে নিজে। তাকে হাসতে হবে, ভালো থাকতে হবে। হাতের কবজিতে ঘড়ি আটকাতে আটকাতে সামনের জনকে চোখে দেখা গেল না। বেখেয়ালে হাঁটার ফাঁকে ধাক্কা লাগতেই চমকে উঠল ইয়ারা। অপ্রস্তুত মুখে এদিক ওদিক নজর সরালো। ধাক্কা ভুল মানুষের সাথেই লেগেছে। সে অন্যত্র চেয়ে বলল, সরি স্যার, দেখতে পাইনি, নেক্সট টাইম এমন ভুল হবে না। জেহের আয়মানের কানে ফোন। ইয়ারাকে এক পলকে উপর নিচ পরখ করে কোনো রকম ঠোঁট নাড়ল। ইটস ওকে, থ্যাঙ্কস এ লট। ইয়ারা দ্রুত কদমে জায়গা প্রস্থান করে। পিছু ফিরলে হয়তো দেখতে পেত জেহের আয়মানের অপলক দৃষ্টি তার দিকে স্থির। আন্টি, আমার শিয়া বেবি কোথায়? জুবাইদা তপ্ত শ্বাস ছাড়লেন। দরজা থেকে সরে বললেন, আগে ভেতরে ঢোক, ফ্রেশ হ। ইয়ারা আহত হলো ভীষণ, তবু বলল, বাহির থেকে মা এসে প্রথমে সন্তানের খোঁজ খবর না নিয়ে ফ্রেশ হয় কে? আমার সোনামা কোথায় বলো না? রুমে আছে, ঘুমাচ্ছে। ইয়ারা তৎক্ষণাৎ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ আন্টি, আমি ওকে দেখে আসি। ওকে, সেই সকাল থেকে ওর গলার স্বর শুনি না। ইয়ারা নিজের বরাদ্দকৃত রুমে এসে চারদিকে চোখ বোলায়। একটা ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, একটা বেড ও টেবিল স্থান পেয়েছে এই রুমে। এই বাড়িটা জুবাইদা আন্টির। আন্টির একমাত্র মেয়ে রুয়াইদা, ইয়ারার বেস্ট ফ্রেন্ড। আজ থেকে 3 বছর আগে 5 ভাইয়ের আদরে আহ্লাদে বেড়ে ওঠা একমাত্র বোন ইয়ারা ভালোবাসাময় ছলনার পট্টি পরে সে বিয়ের আগের রাতে সমাজের সামনে ভাইদের অপদস্থ হতে ছেড়ে দিয়ে তাশরিফ তথা জেহের আয়মানের হাত ধরে পালিয়ে এসেছিল। কেননা ভাইয়ারা কেউই তাশরিফের হাতে তাকে দুলে দেবে না।
কিন্তু ইয়ারা ততদিনে তাশরিফের মাঝে ডুবে গেছে পুরোপুরি। দিন দিন তার পাগলামি বাড়ছিল দেখে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দিতে চেয়েছিল ভাইয়ারা। উপায়ন্ত না পেয়ে সেদিন তাশরিফ ইয়ারা পরস্পরের হাত ধরে পালিয়ে এলো শহর ছেড়ে বহু দূরে। সেদিনই কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে করে। তাশরিফের কাছ থেকে ইয়ারার বিশেষ কোনো চাহিদা ছিল না। না চেয়েছিল আরামায়েশ বিলাসিতা, আর না খুঁজেছে ফ্ল্যাট বা ব্যাংক ব্যালেন্স। ব্যাস, তার চাহিদা ছিল একটু ভরসা, এক মুঠো ভালোবাসা আর একটা বিশ্বস্ত কাঁধ। কিন্তু নিয়তি তাকে বিধ্বস্ত রকমের ধোঁকা দিতে দ্বিধাবোধ করল না। ইয়ারার তখন 5 রাতের সংসার। গত 5 দিনের মতো সেদিন ভোরেও ইয়ারার ঘুম ভাঙে স্বামীর বুকে। একটু বাহিরে যাচ্ছে চড়ুই পাখি, ফিরব শীঘ্রই। ইরা কড়া গলায় বলে, বেশিক্ষণ একা থাকতে পারবো না, ভয় করবে, তাড়াতাড়ি ফিরবে কিন্তু, নয়তো সারাদিন চুমু খাওয়া বারণ। এমন শাস্তি গ্রহণযোগ্য হবে না চড়ুই পাখি, এসে বুঝিয়ে দিব প্র্যাকটিক্যালি। কথাটি বলে ধূর্ত হেসে ইয়ারার গালে চুমু আঁকে তাশরিফ। এরপর বিদায় নিয়ে বেরিয়ে গেল। 1 ঘন্টা পার হয়, এরপর 5 ঘন্টা, এভাবে সন্ধ্যা গড়িয়ে গেল কিন্তু তাশরিফ ফিরল না। ইয়ারা উন্মাদ হয়ে গেল। লাগাতার কল লাগালো তাশরিফের ফোনে, অথচ কল প্রবেশে ব্যর্থ। বারবার সুইচ অফ দেখাচ্ছে। ইয়ারা খেই হারায়, থম মেরে পথের দিকে চেয়ে রয়, কিন্তু তাশরিফ ফিরল না। ধোকা দিল তাকে, ভীষণ বাজেভাবে তার বিশ্বাস ভরসা ভেঙে চুরমার করে দিল। খিদের জ্বালা কাকে বলে এখানে এসে ইয়ারা বুঝলো। মানুষের ধারালো কটূক্তি হৃদয় কতটা ক্ষতবিক্ষত করে দেয় তা উপলব্ধি করতে সক্ষম হলো। যদিও সেসব আজ অতীত। বিছানায় চোখ যেতে ইয়ারার ঠোঁটে প্রাণ উচ্ছল হাসির রেখা লক্ষ্য করা যায়। তার চোখের সামনে ভেসে উঠেছে একটা ছোট্ট কোমল মুখ। ঘুমের মাঝে ঠোঁট উল্টে পাল্টে রেখেছে। ইয়ারা শিওরে বসে কোমল মুখখানা অপলক চোখে চেয়ে দেখল। এরপর ঠোঁট নামিয়ে কপালে চুমু খেল। মাথায় হাত বুলিয়ে আহ্লাদি গলায় ডাকল, আমার সিয়া বেবি কি ঘুমাচ্ছে? তার এক বাক্যে কোমল মুখটি বন্ধরত চোখে জবাব দিল, ওহো। ওহো, তাহলে কি করছে? ইয়ারা অবাক হওয়ার ছলে বলল। শিয়াশা ফট করে চোখ খুলে মায়ের থেকে গা ঘেঁষে দূরে সরে অভিমানী কণ্ঠে জানালো, আমি তোমার তাতে রাগ কথা বলবো না। সে গাল ফোলালো। ইয়ারা ঠোঁট উল্টে বাচ্চা সুলভ গলায় বলে, ইস, কেন মাম্মা, দুঃখ দিয়েছি আমি? অনেক দুঃখ দিয়েছি। কিভাবে? ছোট্ট শিয়াশার চোখ টলমলে, ঠোঁট উল্টে বলল, তুমি থুপ্পতা, আমাকে পেলে চুলে গেলেছিলে। ইয়ারার মুখটা অপরাধী বানালো, দৃষ্টিতে দারুণ অপরাধবোধ। একটানে সিয়াকে বুকে টেনে মুখে অজস্র চুমু খেতে খেতে বলল, সো সরি সোনা, কিন্তু ওখানে সবাই ভীষণ দুষ্ট, তোমাকে কেউ ভালোবাসবে না। আমার জানকে কেউ ভালো না বাসলে আমার খারাপ লাগবে না বলো? সিয়াশা অভিমান ভুলে চুমুর জ্বালায় খিলখিল করে হেসে উঠল। তোমার থালাপ লাগবে? খুব, তাই তো তোমাকে রেখে চলে যাই। রাত আনুমানিক 2:30। শহর প্রায় ঘুমিয়ে। ইয়ারার চোখে ঘুম নেই। পাশ ফিরে ঘুমন্ত শিয়াশার কপালে চুমু এঁকে কানের কাছে বিড়বিড় করল, তুমি নিশ্চিন্তে ঘুমাও সোনা, মাম্মা এখনই আসবে, প্রমিস। কপালে উষ্ণ পরশ পেয়ে শিয়াশা নড়ে চড়ে উঠল বোধহয়। পরক্ষণে আবার ঘুমে তলিয়ে গেল। ইয়ারা রুম ছেড়ে বেরিয়ে আসে। ঘরের আলো বন্ধ। ধীরে ধীরে পা ফেলে মেইন দরজা খুলে বাহিরে পা রাখে সে। নিঃশব্দে দরজা আটকে দেয়। শুনশান রাস্তা। ইয়ারা আর চোখে এদিক ওদিক পরখ করে এগিয়ে চলে। খানিক পথ পাড়ি দিতেই অদূর থেকে একটা কালো গাড়ি যে পিছু নিল তা তার ধ্যানে রইল না। একটা মসজিদের সামনে এসে থেমে গেল ইয়ারা। মসজিদের পাশ ঘেঁষে একটা বিশাল জায়গা জুড়ে কবরস্থান। রাস্তার উপর পায়ের জুতা খুলে রেখে দেয় সে। অতঃপর এলোমেলো ছন্ন ছাড়া পা ফেলে একটা কবরের সামনে এসে দাঁড়ালো। ইট সিমেন্টে গড়া নড়বড়ের দেয়াল যেমন প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ধসে পড়ে ভেঙে যায়, তেমনি আচমকা হাত পা ভেঙে ধপ করে মাটিতে লেপ্টে বসল ইয়ারা। অশ্রুসিক্ত চোখে কাপা কাপা হাতে কবরে বুলিয়ে দিতে দিতে ফুপিয়ে কেঁদে উঠল বাচ্চাদের মতো। কি যেন বিড়বিড় করল। হৃদয় ভাঙার বড্ড জ্বালাপোড়া করছে, রক্তক্ষরণ হচ্ছে বোধহয়। এক সময় ক্ষতবিক্ষত হৃদয় সহ্য ক্ষমতা হারিয়ে বসে চিৎকার করে কেঁদে ফেলল সে। আকাশের দিকে চেয়ে গলা ফাটিয়ে বলল, আমার পরিবার থেকে বিচ্ছিন্নকারী, আমার সম্ভ্রম হননকারী, সমাজের সামনে আমাকে বিধ্বস্তকারী তাশরিফ ওরফে জেহের আয়মান, আমার বেঁচে থাকার শেষ চিহ্নের বিধ্বংসী, আমাকে নিঃস্ব করে মাঝপথে ছেড়ে দেওয়া কাপুরুষ, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আই হেইট ইউ, আই হেইট ইউ।